মৌলসমূহ আছে যারা একের অধিক যোজ্যতা প্রদর্শন করে, কিছু মৌল আছে যারা কি করে একের অধিক যোজ্যতা প্রদর্শন করে। সালফার দিব না ফসফরাস দিয়ে করাবো, তোমাদের ইচ্ছা, সালফার দিয়ে করি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p, তাই তো নাকি? নর্মালি তো দেখো তো এই যে শেষ কক্ষপথে অষ্টক পূরণ করতে হলে কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা। তাহলে আমি সালফারে একটা যোজনী পাইলাম কত? 2। আর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে? দুইটা। দুইটা গ্রহণ করলে 8টা হয়ে যাবে, তাহলে অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে একটা স্থিতিশীল অবস্থায় গেল। তাহলে প্রথমে নর্মাল অবস্থায় সালফারে যোজ্যতা কত? 2। ক্লিয়ার হয়েছে? দেখো তো আরেকটা অরবিটাল আছে না, 3d আছে, কিন্তু কি অবস্থায় আছে? 0। ওকে, 3d আছে কিন্তু কি অবস্থায় আছে? 0। এখন আমরা একটা নীতি জানবো, সেটা হলো হুন্ডের নীতি। কার নীতি? হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ পরিমাণে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং প্রবেশগত ইলেকট্রন সমূহের বা অযুগ্ম ইলেকট্রন সমূহের দিক হবে একই দিকে। কি বললাম আমি? সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ পরিমাণে অযুগ্ম। অযুগ্ম মানে কি? একা একা, সিঙ্গেল যাকে বলি। দুটো ওয়ার্ড আছে না, সিঙ্গেল আর মিঙ্গেল। মিঙ্গেল মানে যুগ্ম, কাপল, আর সিঙ্গেল মানে অযুগ্ম, একা একা। বুঝতে পারছো? সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করবে এবং ইলেকট্রন গুলোর কি হবে? দিক হবে কোন দিকে? একই দিকে। সবগুলোর দিক একই দিকে হবে। ওকে, তো আমি যদি এটাকে হুন্ডের নিয়মে প্রকাশ করি, আমি লাস্টের টুকু প্রকাশ করবো, তাহলে কি হচ্ছে? এটা 3s, তাই না? তাহলে এখানে প্রথমে একটা সর্বোচ্চ পরিমাণে প্রবেশ করছে, করার পরে দেখো তো দুইটা আছে, এখানে একটা প্রবেশ করছে, তাহলে হবে আর একটা প্রবেশ করাইতে হবে। একইভাবে 3p কি দিব? 3px 3py 3pz। ওকে, অরবিটালগুলোর নামকরণ করলাম। তাহলে কি হবে দেখো, প্রথমে একটা একটা আগে সর্বোচ্চ পরিমাণে প্রবেশ করবে এবং স্পিন হবে কোন দিকে? একই দিকে। দেখো তিনটার স্পিন কোন দিকে হয়েছে? একই দিকে হয়েছে না? এবার একটা ইলেকট্রন যে বাড়তি আছে ওইটা এবার প্রবেশ করবে, করে এর স্পিন হবে কোন দিকে? বিপরীত দিকে। এটা হলো হুন্ডের নীতি। দেখো কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? তাহলে যোজনী কত? দুইটা। 3d যে আছে, 3d পুরোপুরি কি থাকে এখানে? এক্ষেত্রে ফাঁকা থাকে। সালফারকে হালকা কি করব? উত্তেজিত করব। ওকে, উত্তেজিত করলে দেখো ইলেকট্রন বিন্যাস এখান পর্যন্ত সেম থাকবে। তাহলে আমি ওখান পর্যন্ত লিখে দিই এই জায়গাটুকুর নাম কি? এটা নিয়ন ইলেকট্রন বিন্যাস না? নিয়ন ইলেকট্রন বিন্যাস না? তো আমি নিয়ন লিখে দিলাম। তোমরা এভাবে আমরা করি। আচ্ছা, নিয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে নিয়ন লিখে দিছি। তারপর কি থাকে দেখো 3s2। ওকে, 3s2 3px 3py 3pz। তারপরে কি হবে? 3dxy 3dyz। আচ্ছা, বাকিগুলো লেখার দরকার নেই, 5টা থাকবে। ওকে, দেখো এই যে 4টে ইলেকট্রন আছে না, যখন আমি এটাকে উত্তেজিত করছি, এই 4টে ইলেকট্রন যে পি অরবিটালে আছে ওগুলো কি হয়ে যাবে? এখানকার যে একটা ইলেকট্রন ছিল এটা পার্শ্ববর্তী ডি অরবিটালে চলে যাবে এবং এই যে একটা 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 ইলেকট্রন হয়ে গেল। এটা কি বুঝতে পারছো? এখানে আরো দুটো আছে, এটা কি লিখে দিব? দেখো এটা হলো 3dx² মাইনাস y² 3dz²। দেখো এই যে দেখছো না, এই 3p তে 4টে ইলেকট্রন আছে না? 4টে ইলেকট্রনটা আছে। যখন আমি উত্তেজিত করব যে এই ইলেকট্রন দেখছো জোড়ায় আছে, এই ইলেকট্রন চলে গেল, গেছে। এবার দেখো তো থাকে কয়টা ইলেকট্রন? 3টা। এই 3টে এখানে চলে আসলো। এবার দেখো সিঙ্গেল অরবিটাল কয়টা আছে? 4টা। তাহলে এক্ষেত্রে সালফারের যোজনী কত? বুঝতে পারছো? তাহলে 2টা যোজনী পেলাম। 3 নম্বর যোজনী আসো। একে উত্তেজিত সালফারকে আরো উত্তেজিত করছি, বুঝলি, আরো ইয়া হয়। তাহলে প্রথমে দেবো নিয়নের ইলেকট্রন বিন্যাস।
তাহলে দেখো এবার কি হবে 3s 3px 3py 3pz 3dxy 3dyz। আচ্ছা দেখো এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা তো জানো, সবাইকে শিখাইছি আমি। এখন প্রথমে এই যে এগুলা সিঙ্গেল সিঙ্গেল ছিল দিয়ে দিই। সিঙ্গেলের তো কোনো ইয়া নাই, সিঙ্গেল তো সেরি আমরা অন্য জনক দিতে পারবে না, দেওয়ার সুযোগ আছে না। ওকে, 4টা সিঙ্গেল ছিল, এখানে ছিল ডাবল। যখনই উত্তেজিত করলাম এখানকার যে ডাবল ইলেকট্রন আছে না, এখান থেকে একটা ইলেকট্রন পার্শ্ববর্তী ডি অরবিটালে চলে গেল। এখন দেখো তো কয়টা ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন হইলো 6টা। তাহলে সালফারের যোজনী কত 6। এর ওপরে আর সিঙ্গেল করার সুযোগ আছে, আর সিঙ্গেল ইলেকট্রন করার সুযোগ আছে এখানে, ভালোভাবে লক্ষ্য করো, সিঙ্গেল ইলেকট্রন করার কিন্তু সুযোগ নাই। তবে সালফারের এই যে সর্বোচ্চ যোজনী কত, সালফারের সর্বোচ্চ যোজনী কত 6।